ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে টুলস মেটাল কাটিং প্রসেসের ক্লাস নাম্বার 10। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব। আমরা কাটিং টুল, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল নিয়ে আলোচনা করব আজকে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে এরকম, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের চিত্রাঙ্কন করিয়া এর বিভিন্ন কোণগুলো দেখাও। এটা এটা একটা প্রশ্ন আসে। টুল সিগনেচার কি? আবার টুল সিগনেচার দেওয়া থাকে, ওইগুলো দিতে হয় আর কি। আমরা দেখবো আস্তে আস্তে। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে এটা করলে এখান থেকে অঙ্ক থাকবে, অঙ্ক না সরি, এখান থেকে একটা প্রশ্ন থাকবেই। এইটা হচ্ছে সেই সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। এই যে চিত্রটা দেখতেছো, এটা এখানে এটা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। প্রশ্নটা এরকম আসে, একটি সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের নাম লেখো এবং কোনগুলি দেখাও। এইটা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। এই চিত্রে একটু ভুল আছে, বইয়ের মধ্যে দেখবো এই চিত্রটাই আছে, বই থেকে হুবহু চিত্রটা নিয়েছি। এই চিত্রে একটু ভুল আছে, ভুলটা আমরা দেখবো, আর একটা চিত্র আমরা আনবো। তো এখানে অনেকগুলো অ্যাঙ্গেল আছে, দেখো এই পাশে একটা অ্যাঙ্গেল আছে, এখানে একটা অ্যাঙ্গেল আছে, এখানে একটা অ্যাঙ্গেল আছে। অ্যাঙ্গেলগুলো কিন্তু দেখানো একটু সমস্যা, কারণ প্র্যাকটিক্যাল হইলে একটা দেখানো হয়তো সুবিধা হইতো। মানে তোমরা যদি টুলটা হাতে নিয়ে দেখতে পারতাম, আমি যেটা বলছি, তাহলে হয়তো দেখতে তোমাদের সুবিধা হইতো যে কোনটা কোন অ্যাঙ্গেলটা। এখন 3D-তে দিয়ে এইভাবে দেখানোটা খুবই জটিল। আর এখানে একটু যেহেতু ভুল আছে, তা আমি আরেকটা চিত্র নিয়ে আসি। আরেকটা চিত্র নিয়ে আসলে তুমি আর একটু ক্লিয়ার হবে। এ দেখো আরেকটা চিত্র, এইটা দিবা তোমরা, এটা। তবে এখানে একটা দাগ দেওয়া নেই, এই দাগটা হচ্ছে এইটা, আমি এই দাগটা দিয়ে দিই। হ্যাঁ, এই যে এখান থেকে সোজা এদিকে একটা দাগ হবে, এই যে এই দাগটা, এই যে এই দাগটা, এই যেখানে যেটা দাগটা দেখতেছো, এই যেটা, এটা এখানে আছে। ঠিক আছে, আচ্ছা। আমরা এখন এই সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের প্রশ্নটা আসবে, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের চিত্র অঙ্কন করিয়া আর বিভিন্ন কোণগুলি দেখাও। চিত্র আমরা এটা আঁকবো, ধরো এটা আঁকবো না, এটাতে একটু ভুল আছে, আমরা ধরো এইরকম চিত্র আঁকবো। আঁকার পরে বিভিন্ন অ্যাঙ্গেলগুলো দেখাইতে হবে। অ্যাঙ্গেলগুলো একটু দেখো, দেখানো আছে, যেখানে একটা অ্যাঙ্গেল আছে, দেখো এই যে এখানে একটা অ্যাঙ্গেল আছে না, এই যে আরো চিহ্ন দিয়া, এখানে একটা অ্যাঙ্গেল আছে, এখানে একটা অ্যাঙ্গেল আছে, এখানে একটা অ্যাঙ্গেল আছে, এখানে একটা অ্যাঙ্গেল আছে, এখানে একটা অ্যাঙ্গেল আছে। এই অ্যাঙ্গেলগুলো এখানে দেখানোটা খুবই অসুবিধাজনক। আবার অ্যাঙ্গেলগুলো কিন্তু নামও লিখতে হবে, এই যে এখানে ছোট ছোট করে নাম লিখতে হবে, এই যে এখানে নাম লিখতে হবে, এখানে নাম লিখতে হবে, এখানে নাম লিখতে হবে, এখানে নাম লিখতে হবে। তাহলে এইভাবে চিত্র অঙ্কন করিয়া, অরিজিনাল চিত্র অঙ্কন করিয়া অ্যাঙ্গেল দেখানো খুবই অসুবিধাজনক। এই জন্য ড্রয়িং এর ভাষায় চিত্রটা আঁকবো। আমরা এই টুলের চিত্র আঁকবো, কিন্তু টুলটা আঁকবো না, আমরা এই টুলের 3টা ভিউ আঁকবো। একটা টপ ভিউ, যারা ড্রয়িং করছো, ড্রয়িং সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারা জানো, আমরা এই টুলের 3টা ভিউ আঁকবো। একটা টপ ভিউ, একটা ফ্রন্ট ভিউ, আর একটা সাইড ভিউ। একটা টপ ভিউ, একটা ফ্রন্ট ভিউ, আর একটা সাইড ভিউ। তো এইখানে আমরা টপ হয়েছে এইটা, উপরের অংশটা হচ্ছে টপ, এই যেটা, এটা টপ। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এটা ফ্রন্ট, এটা টপ, এটা ধরলাম ফ্রন্ট মানে সামনে। এটা হচ্ছে টপ, এটা হচ্ছে ফ্রন্ট, ঠিক আছে। আর এইটা হচ্ছে সাইড, ওই পাশেরটা হচ্ছে সাইড, ঠিক আছে। না, এই যে এইটা সাইড, এটা ফ্রন্ট, এইটা হচ্ছে সাইড। এটা হচ্ছে টপ, এটা ফ্রন্ট, আর এটা হচ্ছে কি সাইড। টপ, ফ্রন্ট, আর এটা সাইড। সাইড কিন্তু ওই পাশে আরেকটা আছে, ওই পাশে একটা সাইড আছে না, ওইটাও কিন্তু সাইড। এইটাও সাইড, এটা ফ্রন্ট, মানে যেটা সামনে দেখবা ওইটা ফ্রন্ট বলবা। এটা ব্যাক সাইড, এই যে ব্যাক সাইড, পিছনে একটা ব্যাক সাইড, ওইটা হচ্ছে ওই পাশের সাইড, এটা হচ্ছে এই পাশের সাইড। আর এটা হচ্ছে ফ্রন্ট, মানে যে পাশটা তোমার দেখা যায় ওইটা হচ্ছে ফ্রন্ট। আর উপর থেকে দেখলে কি হবে, টপ। আর যে পাশটা পুরোপুরি দেখা যায় না তাকে বলে আমরা সাইড বলবো। তাহলে এটা কি ফ্রন্ট, এই পাশটা কি ফ্রন্ট, এটা হচ্ছে টপ, এটা হচ্ছে সাইড, এটা সাইড, ঠিক আছে। ওই পাশেরটাও কি সাইড, ওই পাশেরটাও সাইড। আর এই পাশেরটাও কি ব্যাক সাইড, এটাও সাইড, এটাও সাইড, এটাও সাইড, কিন্তু এটা হচ্ছে কি ফ্রন্ট। তাহলে আমরা কি 3টা ভিউ আঁকবো। উপর থেকে দেখলে কিরকম হবে, নিচ থেকে দেখলে কিরকম হবে, সাইড থেকে দেখলে কিরকম হবে, আর ফ্রন্ট থেকে দেখলে কিরকম হবে। আমি 3টা ভিউ আঁকবো। তো আমি 3টা ভিউ আঁকতেছি, দেখো আমি একটা আঁকার চেষ্টা করতেছি যে 3টা ভিউ কিরকম হবে দেখতে। এটা দেখে দেখে আঁকি আমি, হ্যাঁ, উপর থেকে দেখলে কিরকম হয় ওইটা আমি আঁকতেছি, দেখো। আচ্ছা, আর আমরা 3টা ভিউ কেন আঁকবো, কারণ এইভাবে আঁকলে অ্যাঙ্গেলগুলো দেখানো সম্ভব না, মানে জটিল হয়ে যাবে। এই জন্য আমরা 3টা ভিউ আঁকবো। দেখো আমি ভিউ আঁকতেছি,
আমার আঁকাটা সুন্দর হবে না হয়তো, এই যে এরকম আমি মোটামুটি আঁকতেছি, আমি এটা হচ্ছে তোমার টপ ভিউ। এটা দেখলে তুমি, এইটা দেখলে আমার এই যে এইটা দেখলে হবে, সুন্দর হবে। দেখো এই যে এটা হচ্ছে তোমার টপ ভিউ, মানে উপর থেকে দেখলে জিনিসটা যেরকম হবে। এটা ড্রয়িং যারা পারো তারা এটা ভালো আইডিয়া নিতে পারো, তাদের ভালো আইডিয়া আছে যাদের ড্রয়িং সম্পর্কে, তারা এটা ভালো পারবে। এটা হচ্ছে টপ ভিউ, মানে উপর থেকে দেখলে ঠিক এরকম দেখা যাবে, উপর থেকে দেখলে ঠিক এরকম দেখা যাবে। আর আমার আঁকাটা সুন্দর হচ্ছে না, আমার আঁকাটা কিন্তু সুন্দর হচ্ছে না। এটা হচ্ছে টপ ভিউ। আমরা এখন ফ্রন্ট ভিউ আঁকবো, মানে এই পাশটা দেখলে কিরকম হবে, যে এটা দেখলে কিরকম হবে আমি আঁকতেছি। দেখো এটা মাপে আঁকতে হবে, এই যে সোজা, এই যে এখানে আসলাম, আসার পরে ফ্রন্ট ভিউ আঁকতেছি। দেখো এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এটা ফ্রন্ট ভিউ। তোমাদের আঁকা আরো সুন্দর হবে, কারণ আমি কম্পিউটার রাখতেছি তো। এটা টপ ভিউ, এটা ফ্রন্ট ভিউ। আর আমরা এখন একটা সাইড ভিউ আঁকবো। সাইড ভিউ মানে যেইটা, এই যে পাশটা, এইটা, এই যে পাশটা, এটা টপ, এটা টপ। আমি আবার দেখাচ্ছি, দেখো এইটা হচ্ছে টপ, এইটা ফ্রন্ট, আর এইটা সাইড, এই সাইড নিব আমরা সাইড ভিউ। আমি সাইড ভিউ আঁকতেছি, দেখো আচ্ছা আমি পুরাটা আঁকি আগে, তারপরে তোমাদের দেখাইতেছি। এইটা এখন একটা চতুর্ভুজ আঁকবা। চতুর্ভুজ আঁকার পরে এখান থেকে এই যে এইটা নিবা, আর এখান থেকে এইটা, এই তো এরকম। এই অংশটা বাদ, এই অংশটা কই, যেগুলা বুঝতে পারছো? এইটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার সাইড ভিউ। এটার নাম হচ্ছে সাইড ভিউ। আমি লিখে দিই তোমারে, এটার নাম হচ্ছে ফ্রন্ট ভিউ। এটা আমি এইভাবে লিখতাম, ফ্রন্ট, লিখে দিবা তোমরা ফ্রন্ট ভিউ। সরি আমি উল্টাপাল্টা লিখতেছি। এটা হচ্ছে তোমার টপ ভিউ, এটা হচ্ছে টপ ভিউ, টপ ভিউ। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, আর এটা হচ্ছে সাইড ভিউ। আমি সংক্ষেপে লিখলাম সাইড ভিউ। এখন এইখানে এই অ্যাঙ্গেলগুলাই এখানে তোমার দেখানো যাবে, এই অ্যাঙ্গেলগুলা এখানে তোমার দেখাইতে হবে, ঠিক আছে? আমি একটু সাজাই নিলাম, কারণ এখানে একটু জায়গা লাগবে তোমার, এই জন্য আমি এখানে এই জিনিসটার ওখানে নিয়ে নিছি। আচ্ছা এই অ্যাঙ্গেলগুলা, এটা টপ ভিউ, ফ্রন্ট ভিউ এবং সাইড ভিউ। এটা তুমি যদি মুখস্থ রাখবা, এটা মুখস্থ করে ফেলবা। এটা টপ ভিউ এরকম, ফ্রন্ট ভিউ হবে, সাইড ভিউ হবে এরকমের। আচ্ছা এখন যেটা তোমাদের আমি বলতেছি, এই যে এই অ্যাঙ্গেলগুলা, এই অ্যাঙ্গেলগুলা কোনটা কিভাবে, কোথায় কিভাবে, এটা বোঝানোর জন্য আমি এই চিত্রটা একটু দেখাইতেছি। দেখো তোমারে এই যে চিত্রটা একটু ভালো করে খেয়াল করো। এই চিত্রে অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে। এইটা এই তলটা, এই যে তলটা দেখো আমি দেখাচ্ছি, এই যে তলটা কিন্তু ওইদিকে ঢালো। এই যে আমি দেখো, এই যে এখানে আছি না বর্তমানে, এখান থেকে ওইদিকে ঢালো। এই তলটা হচ্ছে এখান থেকে ওইদিকে ঢালো। এই ঢালোটা কিভাবে বোঝা যায়? দেখো এই অ্যাঙ্গেল দ্বারা, এই যে এখানে অ্যাঙ্গেল আছে একটা। এই তলটা কিন্তু এখানে যদি পানি দাও, এখানে পানি দিলে পানিটা ওইদিকে গড়ায় যাবে। এখানে যদি তুমি পানি দাও, পানিটা ওইদিকে গড়ায় যাবে। তার মানে এই তলটা হচ্ছে ওইদিকে ঢালো, তাহলে ওই ঢালোটা হচ্ছে একটা অ্যাঙ্গেল আছে এখানে একটা, বোঝা যাচ্ছে? আবার দেখো এই তলটা আছে না, এই তলটা কিন্তু আবার এইদিকেও ঢালো। এই যে এখান থেকে শুরু করে এইদিকে ঢালো। তার মানে এই তলটা কিন্তু সমান না, এইদিকে ঢালো আবার এদিকেও ঢালো। তার মানে এখানে যদি আমি পানি দিই, তাহলে এটা এদিকে গড়াবে, এখানে পানি দিলে এটা এইদিকে গড়াবে, ঠিক আছে? তাহলে এই যে এইটা এদিকে যে ঢালু আছে, কত ডিগ্রি ঢালু, এই যে এখানে দেওয়া আছে, দেখো এই যে এটা, এই যে এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে না। তার মানে এই তলটা, উপরে যে তলটা, উপরের তলটা এদিকেও ঢালু আবার এদিকেও ঢালু, দুইটা অ্যাঙ্গেল আছে এখানে, তাই না?
আচ্ছা আমি বলছিলাম যে এখানে একটা রেখা দিলে ভালো হবে, দেখো এই যে এখানে একটা রেখা দিলাম। আচ্ছা আবার এই তলটা দেখো, এই যে এই তলটা, এই যে এই পাশের তলটা, এই তলটা হয়েছে দেখো এই দিক থেকে ওই দিকে গেছে, ভিতরের দিকে গেছে। এই মাথা, এই মাথা আর এই মাথা এইখান থেকে যে নিচের দিকে গেছে না, ঢালু হয়ে গেছে, ভিতরের দিকে ঢালু হয়ে গেছে, মানে এখানে বেশি এখানে কম, ঢালু হয়ে গেছে ওই দিকে, তাই না? আবার এইদিকে আসার পরে এখান থেকে যখন এইদিকে গেছে যাওয়ার পর আবার ওইদিকে ঢালু হয়েছে। আবার দেখো এইটা কিন্তু এখানে মেটাল ছিল, এই যে এটা এই বরাবর ছিল, আগে এই বরাবর ছিল, এখান থেকে ওইদিকে গেছে, এই যে এখান থেকে ওইদিকে গেল, যাওয়ার পরে আবার ওইদিকে গেছে, ভিতরের দিকে গেছে। তার মানে এখানে কয়টা, দুইটা ঢালু তল আছে। যেমন উপরের তলে দুইটা অ্যাঙ্গেল আছে, এখানেও কিন্তু দুইটা অ্যাঙ্গেল আছে। একটা অ্যাঙ্গেল হচ্ছে এইদিকে আর একটা অ্যাঙ্গেল হচ্ছে এইদিকে। একটা অ্যাঙ্গেল কোন দিকে, এখান থেকে এইদিকে একটা অ্যাঙ্গেল, ঠিক আছে, আর একটা অ্যাঙ্গেল কোন দিকে, এখান থেকে এইদিকে একটা অ্যাঙ্গেল। অনুরূপভাবে সামনের তলটা দেখতেছো না, এই সামনের তলটা কিন্তু দুইটা কোণ আছে, দেখো একটা হয়েছে এদিক থেকে পিছন দিকে, এই যে ব্যাক দিকে, এই যে এদিক থেকে ব্যাকে, আরেকটা হয়েছে এখান থেকে সোজা এদিক থেকে ওই দিকে, এই যে এই দিকে একটা, ওই দিকে, আর এটা হচ্ছে এই দিকে। এই অ্যাঙ্গেলটা দেখো, এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এখান থেকে আগে ছিল এখান বরাবর, কিন্তু এটারে কাইটা ওই দিকে নেওয়া হয়েছে, এই যে। আর এইটা, এই তলটা এখান থেকে এই দিকে। তার মানে এখানে অনেকগুলো অ্যাঙ্গেল আছে। এটা কিন্তু খালি চোখে এইভাবে 3D-তে ভিউতে দেখে তুমি বুঝতে পারো না। প্র্যাকটিক্যালি যদি একটা ক্যাটিং টুল হাতে নিতে তাহলে তুমি বুঝতে পারতো যে এখানে কোন দিকে ঢালু হচ্ছে। তাহলে এখানে কয়টা অ্যাঙ্গেল আছে দেখো তো। এখানে আছে একটা অ্যাঙ্গেল, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই ছয়টা অ্যাঙ্গেল আছে। 1 2 3 4 5 6, ছয়টা অ্যাঙ্গেল আছে। তার মানে একটা কাটিং টুলে 6টা অ্যাঙ্গেল থাকে। আর এই যে নাকটা দেখতেছো না এখানে, এই যে নাকটা, এই যে নাকটা, এই যে নাকটা কিন্তু একদম ইনা, এটা কিন্তু একটা এখানে গোল একটু হালকা রাউন্ড করা আছে। এই যে নাকটা, এই যে এখানে নাকটা দেখতেছো না, এই নাকটা কিন্তু হালকা, আমি যদি একটু বড় করে এঁকে দেখাই তাহলে এরকম হবে। ওই নাকটা দেখতে এরকম, এই নাকটা কিন্তু এইরকম না, এরকম না। এই নাকটা কিরকম হবে, খুবই অল্প পরিমাণে রাউন্ড করা থাকবে, যেরকম রাউন্ড, এই যেখানে রাউন্ড আছে। আমি বোঝানোর জন্য আমি একটু বেশি করে আঁকি, বোঝানোর জন্য আমি আঁকতেছি এরকম, দেখো এই যে এখানে যে নাকটা দেখতেছো, এই যে নাকটা, এই নাকটাকে আমি বোঝানোর জন্য, এই যে নাকটাকে আমি বোঝানোর জন্য এখানে একটু বেশি পরিমাণ রাউন্ড করে দেখাচ্ছি। আসলে এত রাউন্ড থাকে না। আচ্ছা, রাউন্ড যখন হয়েছে তখন তার কিন্তু একটা ব্যাসার্ধ আছে। এই যে ব্যাসার্ধটা, এই যে এটা একটা ব্যাসার্ধ আছে এখানে একটা। এই ব্যাসার্ধ বলা হয় নাকের ব্যাসার্ধ বা নোজ রেডিয়াস। এই ব্যাসার্ধকে কি বলা হয়, নাকের ব্যাসার্ধ বা নোজ রেডিয়াস। তার মানে একটা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের 6টা কোণ আছে, একটা রেডিয়াস আছে। বুঝতে পারছি আমি কি বলতেছি? একটা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের 6টা কোণ আছে, আবার একটা কি আছে, রেডিয়াস আছে। বুঝতে পারছো? এখন আমরা 6টা কোণের নাম লিখবো। 6টা কোণের নাম লিখি, দেখো 6টা কোণের প্রথম কোণের নামটা হচ্ছে এরকম, আমি লিখতেছি দেখো। এটা হচ্ছে ব্যাক র্যাক, RACK, ব্যাক র্যাক অ্যাঙ্গেল। তারপর আছে তোমার সাইড র্যাক অ্যাঙ্গেল, সাইড র্যাক অ্যাঙ্গেল। তারপর আছে ইন্ড রিলিফ অ্যাঙ্গেল, ইন্ড রিলিফ, RELIEF, ইন্ড রিলিফ অ্যাঙ্গেল। এখানে তুমি রিলিফ না বলে ক্লিয়ারেন্স বলতে পারো। রিলিফ মানে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। আচ্ছা, রিলিফ অ্যাঙ্গেল মানে কি, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, আমি বোঝাচ্ছি পরে। তারপর আছে তোমার সাইড রিলিফ অ্যাঙ্গেল, সাইড রিলিফ, RILIEF, সাইড রিলিফ অ্যাঙ্গেল। আচ্ছা, তারপর আসো ইন্ড কাটিং এজ অ্যাঙ্গেল, ইন্ড কাটিং এজ অ্যাঙ্গেল, ইন্ড কাটিং এজ অ্যাঙ্গেল। তারপর আসো তোমার সাইড কাটিং এজ অ্যাঙ্গেল, সাইড
কাটিং এজ অ্যাঙ্গেল, সাইড কাটিং এজ অ্যাঙ্গেল। আচ্ছা, আর একটা ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধের নাম হচ্ছে নোস রেডিয়াস, নোস রেডিয়াস। আচ্ছা, আমরা সিদ্ধান্ত নিছি কি যে আমরা প্রশ্নটা হচ্ছে এরকম, প্রশ্নটার কথা ভুলে গেছি। একটা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের চিত্রাঙ্কন করিয়া ওর বিভিন্ন অংশ চিহ্নিত করো, মানে বিভিন্ন কোণগুলো দেখাও। তো এইটা হচ্ছে চিত্র, যেটা এটা ভুল আছে দেখে আমি এটা আনছি। এটা ভুলটা কোথায় দেখো তো, এই যে এখানে দেখো, এইখানে একটা অ্যাঙ্গেল দেখানো নাই, এই যে অ্যাঙ্গেলটা, এখানে অ্যাঙ্গেল আছে, এটা সোজা হয়ে গেছে না, দিকে দেখো এইদিকে, এই যে দেখো, এই যে সোজা হয়ে আসছে, আসলে সোজা হবে না, এটা যাবে এইদিকে, আমি এটা দেখাই, এটা এখান থেকে সোজা না যায়, এটা যাবে এইদিকে, এই যে এরকম হয়ে যাবে, তারপর এরকম যাবে, ঠিক আছে। একটু ভুল আছে বইটা, আসলে আমরা এই চিত্র রাখতে হবে না, আমরা যখন পরীক্ষায় প্রশ্ন আসবে এই চিত্র লাগবে না, কিন্তু চিত্র লাগবে কোনটায়, তিনটা চিত্র, টপ ভিউ, ফ্রন্ট ভিউ এবং সাইড ভিউ, কারণ এই চিত্র একে অ্যাঙ্গেল দেখানো সমস্যাজনক, এই জন্য আমরা তিনটা ভিউ আঁকবো ড্রয়িংয়ের বাসায়, টপ ভিউ, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ। আচ্ছা, এখন দেখো আমি ড্রয়িংয়ের বাসায় তিনটা চিত্র আঁকছি, কিন্তু তারপরেও অ্যাঙ্গেলগুলো বসাইতে কিন্তু অনেক ঝামেলা আছে, কারণ অ্যাঙ্গেলগুলোর নামগুলো এত বড় বড়, এখানে বসানোটা একটা ঝামেলার ব্যাপার, অ্যাঙ্গেলের নামগুলা অনেক বড় বড়, এই জন্য বসানোটা অনেক ঝামেলার ব্যাপার। আচ্ছা, এই জন্য আমরা একটা পদ্ধতি অবলম্বন করবো, পদ্ধতিটা হলো আমরা বড় বড় অ্যাঙ্গেলগুলোর ছোট ছোট নাম দিয়ে ফেলবো, যেমন এইটার নাম আমরা দিলাম এ অ্যাঙ্গেল, আমি লাল কালি দিয়ে দিই, এই ব্যাক র্যাক অ্যাঙ্গেলের নাম দিলাম আমরা কি, এ অ্যাঙ্গেল, সাইড র্যাক অ্যাঙ্গেলের নাম দিলাম আমরা বি, অন্য কিছু দিতে পারো তুমি, আলফা, বিটা, গামা, থিটা, যে কোনো একটা দিতে পারো। এই ইন রিলিফ অ্যাঙ্গেল বা ইন ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলের নাম দিলাম সি, সাইড রিলিফ অ্যাঙ্গেল বা সাইড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলের নাম দিলাম ডি, আর ইন রিলিফ ইন কাটিং এজ অ্যাঙ্গেল এটার নাম দিলাম আমরা ই, আর এই সাইড কাটিং এজ অ্যাঙ্গেলটা আমরা দিলাম এফ, আর নোজ রেডিয়াসের নাম দিলাম আমরা জি। এরকম যে দিতে হবে না কোনো কথা নেই, এ বি সি ডি আমি দিছি, তোমরা অন্য কিছু দিতে পারো, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে ব্যাক র্যাক অ্যাঙ্গেল, বি মানে সাইড র্যাক অ্যাঙ্গেল, সি মানে ইন রিলিফ অ্যাঙ্গেল, ডি মানে সাইড রিলিফ অ্যাঙ্গেল, আর ই মানে ইন কাটিং এজ অ্যাঙ্গেল, আর এফ মানে সাইড কাটিং এজ অ্যাঙ্গেল, আর জি মানে নোজ রেডিয়াস। এখন আমরা যেটা করব, আমরা এখানে অ্যাঙ্গেলগুলো দেখাইতে হবে না, অ্যাঙ্গেলগুলো আমি লিখবো না, আমি শুধু এ বি সি ডি লিখবো, এখানে এ বি সি ডি এরকম লিখবো, ঠিক আছে। তার আগে আমি অ্যাঙ্গেলগুলো একটু বোঝাই, অ্যাঙ্গেল কোনটা কোন জায়গায়। এখানে দেখো একটা অ্যাঙ্গেল আছে, এখানে দেখো একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা কোনটা, আমি ওখানে বোঝার চেষ্টা করি, এই অ্যাঙ্গেলটা কোনটা, এই যে এই মাথাটা হয়েছে, এইটা হয়েছে এই মাথাটা, নোজ, এই যে নাক, ঠিক আছে, এই যে এটা, আর এই যে রেখাটা, এই রেখাটা হয়েছে এই রেখাটা, এই যেটা বোঝা যায়, এইটা হচ্ছে নাক, এই যে নাকটা, এই যে নাকটা হয়েছে এইটা, ঠিক আছে। এই পাশের রেখাটা হয়েছে এই রেখাটা, আর এই পাশের রেখাটা হচ্ছে কি, এই রেখাটা। তাহলে দেখো এখান থেকে, এই যে এখান থেকে ওই দিকে ডালো হয়ে গেছে না, এখান থেকে ওই দিকে ডালো হয়ে গেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এখানে যে অ্যাঙ্গেল দেখতেছ, এটা হচ্ছে ওই অ্যাঙ্গেলটা, এই যে এটা, এই যে অ্যাঙ্গেলটা, বুঝতে পারছো, এখানে একটা অ্যাঙ্গেল আছে। আর এই যে অ্যাঙ্গেলটা দেখতেছ, এইটা হচ্ছে তোমার এই অ্যাঙ্গেলটা, এই যে এটা, এই যে এটা দেখো, এই যে এখানে যে অ্যাঙ্গেলটা দেখতেছ, এই অ্যাঙ্গেলটা কোনটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই যে এটা, বুঝতে পারছি, এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। আচ্ছা দেখো এখানে একটা অ্যাঙ্গেল আছে, এই যে এখানে একটা অ্যাঙ্গেল আমি দেখাচ্ছি, দেখো এই যে এখানে একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কোনটা জানো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই তল থেকে, এই যে এখান থেকে যে ওই দিকে ঢালু ওইটা, এই যে এখান থেকে যে ওই দিকে ঢালু ওইটা, এই দেখো, এই যে এখান থেকে এই দিকে ঢালু ওইটা। আর এখানে একটা অ্যাঙ্গেল আছে দেখো, এই যে এখানে একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা কোনটা বলো দেখি, এখানকার অ্যাঙ্গেল কোনটা, অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা, এই যে এইটা, আমি একটু লাল কালিতে দেখাই দিই, এই যে এইটা হচ্ছে অ্যাঙ্গেলটা, এই যে এইটা, এই অ্যাঙ্গেলটা, বোঝা যায়, এই যে এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো
এই যে এখানে একটা অ্যাঙ্গেল আছে, এই যে এখানে একটা অ্যাঙ্গেল আছে দেখো, আর এখানে একটা অ্যাঙ্গেল আছে দেখো, এই যে এইটা। এই অ্যাঙ্গেলটা কোনটা স্পষ্ট বোঝা যায় যে এইটা, এই যে এইটা দেখো, এই যে এইটা, এটা না, এই যে অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা একই। আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার এই যে এইটা, এই যে এখানকার অ্যাঙ্গেলটা। একটু ড্রয়িং যদি ভালো না বুঝো তাহলে কিন্তু অ্যাঙ্গেলগুলো তুমি ধরতে পারবে না, ঠিক আছে? তাহলে এখানে কয়টা অ্যাঙ্গেল হইলো দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আমাদের ছয়টা অ্যাঙ্গেলই আছে। আর নাকের মধ্যে একটা রেডিয়াস আছে, এই যে নাকের মধ্যে, এই যে এইটা, এই যে এখানে বলো, এখানে যে একটা রেডিয়াস আছে, এই যে এইটা হচ্ছে জি, এই যে নোস রেডিয়াস। এই নাকের মধ্যে একটা রেডিয়াস আছে না, ওই রেডিয়াসটা দেখানো সম্ভব না কারণ ছোট রেডিয়াস, এটা জি, ঠিক আছে? এইখানের সাথে এখান থেকে অ্যাঙ্গেলগুলা, এখান থেকে অ্যাঙ্গেলগুলো এখানে কোনটা কোনটা কিভাবে হইলো, তুমি একটু ভিডিওটা স্টপ করে গভীরভাবে চিন্তা করে দেখলে তুমি বুঝতে পারবা যে এখানের অ্যাঙ্গেল ওখানে কোনটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এখানে আমরা অ্যাঙ্গেলগুলো লিখবো না, যেমন ব্যাকের এক অ্যাঙ্গেল লিখবো না, ব্যাকের অ্যাঙ্গেলের বদলে লিখবো কি, বি লিখবো না, এই যে এ লিখবো, সাইড অ্যাঙ্গেলের বদলে বি লিখবো, ইন কাটিং এজ অ্যাঙ্গেলের মধ্যে সি লিখবো, এগুলো লিখবো। আচ্ছা, আমি একটা কৌশল শেখাই দিই, এই কোনটা কোথায় হবে, এ কোথায় হবে, বি কোথায়, মুখস্থ। আমরা পরে বুঝবো যে এটার নাম কেন ব্যাক হইলো, এটার নাম কেন সাইড কাটিং হইলো, এটার নাম কেন ইন রিলিফ হইলো। এটা আমরা বোঝার চেষ্টা করব, যদিও বোঝানোটা খুব কঠিন হবে, কারণ এটা তো প্র্যাকটিক্যালি আমি বোঝাইতে পারতেছি না, কারণ সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল আমি সেই অনেক 25 বছর আগে দেখছি, তারপর আর সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল দেখি নাই। আর পলিটেকনিকে যে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলটা আমরা করছি, যে প্র্যাকটিক্যাল করছি, ওইটা কিন্তু এত অ্যাঙ্গেল ছিল না। এখানে যেরকম অ্যাঙ্গেল দেখতেছো তুমি 6টা অ্যাঙ্গেল, ওখানে 6টা অ্যাঙ্গেল ছিল না, কোনো রকম খালি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি একটা কৌশল শিখাবো যে এখানে কোনটা কোনটা হবে। আচ্ছা, প্রথম চিত্র কোনটা দেখো তো, আমরা এইটা তো আমাদের মেইন, এইটার মধ্যে প্রথম কোনটা, এটা না, এটা প্রথম। তাহলে এখানে যেটা প্রথমে থাকে, মনে করো বাংলাদেশ পাকিস্তান খেলা হচ্ছে, তুমি সাপোর্ট করবা কোনটারে, তোমার প্রথম প্রায়োরিটি কোনটা, বাংলাদেশ। তাহলে আমাদের প্রথম চিত্র হয়েছে এইটা, তাহলে এটা হবে বিডি, এটা হবে কি, বিডি। বুঝতে পারছি? আমি অন্য একটা কৌশলে শেখাচ্ছি তোমাদের। প্রথম প্রায়োরিটি হচ্ছে আমার বাংলাদেশ, প্রথম চিত্র হয়েছে এইটা, তাহলে এখানে বিডি হবে, এখানে কি হবে, বিডি হবে। আর বি এবং ডি এর মধ্যে কোনটা আগে, বি আগে, তারপরে ডি। তার মানে আমি বলে দিতেছি, এইটা হচ্ছে তোমার, আমি লাল কালি দিয়ে লিখে দিই, এইটা হচ্ছে তোমার সেই বি অ্যাঙ্গেল, আর এইটা হচ্ছে তোমার ডি অ্যাঙ্গেল, বিডি। বুঝতে পারছি? এটা হচ্ছে বিডি। তারপরে চিত্র হয়েছে এইটা, এখানে দুইটা অ্যাঙ্গেল আছে, এটা হচ্ছে বিডি, তারপরে এসে চিত্র হয়েছে এইটা, এখানে কয়টা অ্যাঙ্গেল আছে, দুইটা অ্যাঙ্গেল আছে। আচ্ছা, এইটার মধ্যে তাহলে কি হবে, সি আর ডি হবে, সি আর ই হবে না, কোনটা হবে বুঝতেছি না। তাহলে আমি একটা কৌশল অলরেডি বলে ফেলছি, এটা হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশ দেখতে কেমন, বাংলাদেশের আবহাওয়া কিরকম, নাতিশীতোষ্ণ কান্ট্রি, মানে না শীত না গরম, মানে না শীত না গরম, এটা কোন পরিবেশ বলো দেখি, এসির পরিবেশ, এয়ার কন্ডিশনের পরিবেশ, মানে না শীত না গরম, এটা কোন পরিবেশের, এসি বা এয়ার কন্ডিশন। তাহলে আমি বলতে পারি বাংলাদেশ এসি, বাংলাদেশ এসি, বাংলাদেশ এসে একটা এসি, তার মানে এখানে হবে এ আর সি, এইটা হবে তোমার এ, প্রথমে হবে এ উপরেরটা, তারপরে এটা হবে তো সি। বুঝতে পারছো? তাহলে এসি। এখন আসে আর দুইটা অ্যাঙ্গেল, তাহলে আমার এটা হয়ে গেছে দেখো, এই অ্যাঙ্গেল দিয়ে দিছি, এইটা দিয়ে দিছি, এইটা দিয়ে দিছি, না না, এ দিছি তাই না, দেখো তো, এ দিছি, বি দিছি, সি দিছি, এ ডিও দিছি, আর আছে কোনটা, ই এফ জি, ই এফ জি, জিও আমরা দিয়ে দিছি দেখো, এই যে জিটা দিয়ে দিছি, এই যে এখানে, তাহলে রয়েছে ই এফ। এখন তো কোনো কৌশল নাই, কৌশল আছে তুমি যদি করো, যেমন ই এর সাথে এটা ই মিল আছে না, ই এর সাথে ই মিল আছে, আর এফ তো মিল নাই, তাহলে দুইটা অ্যাঙ্গেল তো আছে, হয়তো এখানে ই হবে এখানে এফ হবে, হয়তো এখানে ই হবে এখানে এফ হবে, ঠিক আছে? তাহলে ই এর সাথে যদি ইমেল আছে, যে ইটা হবে উপরে, যে এইটা হবে ই, আর এইটা হবে তোমার এফ। বুঝতে পারছি? তার মানে একটা হবে ই আর একটা হবে এফ। আচ্ছা,
তাহলে আমাদের যদি প্রশ্নে আসে যে একটি সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের চিত্রাঙ্কন করিয়া এর বিভিন্ন কোণগুলোই দেখাও, তাহলে তুমি চিত্রটা আঁকবা, এটা একটা দুইটা তিনটা চিত্র আঁকবা এবং এই এখানে বিডি, এখানে এসি, আর এখানে ইএফ দিয়ে দিবা, আর জি দিয়ে দিবা। আর এই এ বি মানে কি, এতে কি বোঝায়, বিতে কি বোঝায়, সিতে কি বোঝায়, ডিতে কি বোঝায়, এটা সাইডে লিখে দিবা। এই দুইটা চিত্র দেওয়ার দরকার নাই, এটা দিবা না, এইটাও দিবা না। তাহলে উত্তরটা কিরকম লিখতে হবে, প্রথমে এই তিনটা চিত্র আঁকবো, সাইড ভিউ, ফ্রন্ট ভিউ, টপ ভিউ, এখানে এবিসিডি দিব, আর এবিসি দিয়ে কি বোঝায় এখানে নিচে লিখে দিব। এটাই তুমি মার্ক পাইবা, এটাই তুমি মার্ক পাইবা। আচ্ছা, তারপরে আমরা একটু বোঝার চেষ্টা করি যে অ্যাঙ্গেলগুলোর নাম কেন ব্যাক হইলো, তাই না, ব্যাক র্যাক হইলো। এটা আসলে এত আলোচনার এখানে দরকার নাই যদিও, তারপর আমি একটু দেখাই দিই, হালকা দেখাই দিই, হালকা দেখা যায়, তাতে তোমাদের একটু আইডিয়া আসলো আর কি। এইটা যদি একটা কাটিং টুল হয়, ধরো এটা একটা কাটিং টুল, কাটিং টুল, কাটিং টুলের মুখ হয়েছে এইটা, তাই না, মুখ হয়েছে এটা, আর এটা হচ্ছে মাথার মাথার পিছনের সাইডটা, এটা হচ্ছে মুখ, আর এটা হচ্ছে পিছনের সাইডটা। তাহলে এটা আমরা বলতে পারি এটা বলতে সামনের অংশ, আর এটা হচ্ছে পিছনের অংশ মানে ব্যাক। এটা কি ব্যাক, এটা কি ব্যাক। এখানে দেখো এই এখান থেকে পিছনের দিকে, ওই যে দেখো ব্যাকের দিকে একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা, এইখান থেকে এই দিকে একটা অ্যাঙ্গেল আছে, এটার নাম হচ্ছে ব্যাক। এই যে এখান থেকে অ্যাঙ্গেল আছে, এটা হচ্ছে ব্যাক। এখান থেকে এই দিকে যে অ্যাঙ্গেলটা, এটার নাম কি ব্যাক। তার মানে কোনটা বলো দেখি, এই যে এটা, এ মানে ব্যাক র্যাক অ্যাঙ্গেল। আচ্ছা, আবার এই তল থেকে, এই তল থেকে, যে তল থেকে এই দিকে সাইডের দিকে, সাইডের দিকে, ওইটা কিন্তু সাইড, এই তল থেকে সাইডের দিকে একটা অ্যাঙ্গেল আছে, দেখো এই অ্যাঙ্গেলটা, এই যে এটা, এটার নাম হচ্ছে সাইড র্যাক অ্যাঙ্গেল। এটার নাম কি সাইড র্যাক অ্যাঙ্গেল। আচ্ছা, ইন রিলিফ অ্যাঙ্গেল, সিতে মানে কি ইন্ড রিলিফ অ্যাঙ্গেল, রিলিফ মানে হচ্ছে ক্লিয়ারেন্স, এটা হচ্ছে ইন্ড শেষ প্রান্ত, শেষ প্রান্ত। এই যে এখানে একটা অ্যাঙ্গেল দেখো, এটা ক্লিয়ার আছে কিন্তু, এই যেখানে এই যেটা সি, এটা হচ্ছে ইন রিলিফ অ্যাঙ্গেল। মানে এই কাটিং টুলটাকে আমি যদি এইভাবে রাখতাম, যে এইভাবে না রেখে, এই যে এইভাবে যদি না রাখতাম, এইভাবে না রেখে যে আমি এইভাবে রাখলাম, যদি এইরকম হইতো, এই যে এরকম, মানে এই এখানে যে একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা না রেখা আমি যদি এই যে অ্যাঙ্গেল হওয়ার কথা, এরকম একটা অ্যাঙ্গেল রাখার কথা না, কিন্তু রাখছি কিভাবে এরকম। তো এটা যদি রাখতাম, তাহলে তারপর যদি আমি এখানে জব কাটতাম একটা, এই যে এখানে জব কার্যবস্তু যদি কাটি, এখানে এই যে এটা কাটবো আমরা, কাটলে কি হবে, এই যে এই অংশটা, এই অংশটা, এই যে এই অংশটা, এই অংশটা কিন্তু জবের সাথে লেগে যাইতো, এই অংশটা কি জবের সাথে, এইটা জবের এই অংশ, আর এই অংশ কি হয় টাচ করে যাবে না। এই জন্য করা হয়েছে কি, এখানে এই অংশটাকে ক্লিয়ার রাখা হয়েছে, এই যে এটার এইভাবে না দিয়া আমরা দিব কিভাবে, দিব হয়েছে তোমার এইভাবে। তাহলে এই যে এখানে একটা ক্লিয়ার রাখলাম না আমরা, এই যে এখানে একটা ক্লিয়ার রাখছি প্রান্ত ভাগে, প্রান্ত ভাগে ক্লিয়ার রাখছি টুলের প্রান্ত ভাগে, এই জন্য এটার নাম হচ্ছে ইন্ড ক্লিয়ার অ্যাঙ্গেল। এইটার নাম কি ইন্ড ক্লিয়ার অ্যাঙ্গেল। এই যে এই দেখো ইন্ড, ইন্ড ক্লিয়ার অ্যাঙ্গেল, ইন্ড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। রিলিফ, রিলিফ মানে মুক্ত, মানে প্রান্তভাগ মুক্ত আছে, এখানে জবের সাথে টাচ করবে না। তাহলে ইন্ড রিলিফ অ্যাঙ্গেল বা ইন্ড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। আরেকটা আছে সাইড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, ডি, এই যেটা, এই সাইডটাও দেখো, এই যে সাইডটা, এই যে এখান থেকে এই দিকে কিন্তু সোজা না, এখান থেকে বেশি আস্তে আস্তে ঢালু হয়ে ভিতর দিকে যাইতেছে, এখানে বেশি আস্তে আস্তে ঢালু হয়ে ভিতর দিকে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু একটা ক্লিয়ার আছে, এটা হচ্ছে সাইডে, এই সাইডে, এটা সাইড, এটা ইন্ড, এটা সাইড, এটা সাইড, ঠিক আছে, এই সাইডের দিকে একটা ক্লিয়ার আছে না, এই জন্য এটার নাম হয়েছে কি, এই যে ডি অ্যাঙ্গেল, ডি অ্যাঙ্গেল, এটার নাম হচ্ছে সাইড রিলিজ অ্যাঙ্গেল। আর কাটিং এজটা দেখি একটু, কাটিং এর কিনারাটা এখান থেকে যখন এখানে আসছে, যদি শুধু এইভাবেই টানতাম, এইভাবে ডালু হয়ে নিচে নামতাম, আর এইভাবে ডালু হয়ে নিচে নামতাম, তাহলে কিন্তু এই কোনাটা কিন্তু, এই যে নোজটা কিন্তু দাঁড়ালো হইতো না। নোজটাকে দাঁড়ালো করার জন্য এই যে এখানে একটা অ্যাঙ্গেল ভিতর দিকে দিয়েছি আমরা, মানে আর একটু কাইটা ভিতরে নিছি, এটার কাইটা আর একটু ভিতরে নিছি, এখানেও কিন্তু একটার কাইটা ভিতরে নিছি, এই দেখো এটা কাইটা ভিতরে নিছি, এই যে এখান থেকে কাইটা ভিতরে নিছি, মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, মানে এখান থেকে আমরা ভিতর দিয়ে গেছি একটু, আবার এখান থেকে এদিকেও গেছি একটু, দেখো এখান থেকে ভিতর দিয়ে গেছি, এখান থেকে এদিকে আসছি, এইটার নাম হচ্ছে কাটিং অ্যাঙ্গেল। মানে এটার এই কোণাটাকে ধারালো করার জন্য বের করছি, এই কোণাটাকে আমরা ধারালো করার জন্য এই অ্যাঙ্গেলটা।
এইটা হচ্ছে ইন্ট, ইন্ট প্রান্তভাগে, আর এটা হচ্ছে সাইড। একটা হচ্ছে ইন্ট, এইটা হচ্ছে ইন্ট প্রান্তভাগে, আর এটা হচ্ছে সাইডে। এজন্য এটার নাম হচ্ছে ইন্ট কাটিং এজ অ্যাঙ্গেল, আর এটার নাম সাইড কাটিং এজ অ্যাঙ্গেল। এই এফটা মানে সাইড কাটিং এজ অ্যাঙ্গেল। বুঝতে পারছো? এখন আসো আরেকটা জিনিস শেখাই আমাদের, শেষ, এটা শেষ। আমি একটা জিনিস শেখাই। ধরো এই অ্যাঙ্গেলগুলো আছে না, প্রথমে ব্যাক, তারপরে সাইড, এটা, তারপরে এটা। তাহলে আমি এটা একটা, ধরো এই ব্যাক র্যাক অ্যাঙ্গেল ধরলাম আমি 2 ডিগ্রি, তারপরে সাইড র্যাক অ্যাঙ্গেল হচ্ছে 3 ডিগ্রি, তারপরে 7, তারপরে 8, তারপরে 4। কয়টা হয়েছে? 1 2 3 4 5 6। 1 2 3 4 5, আরেকটা লাগবে, এটা ধরলাম আমি 3, আন্তর্জাতিক ধরছি আর কি। তাহলে আমি যদি, আর ও এখানে একটা দিয়ে দিলাম আমি এরকম, এখানে একটা দিয়ে দিলাম আমি 0.8 দিলাম। তার মানে এই জিনিসগুলো কিন্তু আমি সিরিয়ালি লিখছি। এটা তাহলে ব্যাক র্যাক অ্যাঙ্গেল, এটা সাইড র্যাক অ্যাঙ্গেল, এটা ইন কাটিং এজ অ্যাঙ্গেল মানে ডিগ্রিতে, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, এটা 7 ডিগ্রি, এটা 8 ডিগ্রি, এটা 4 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, আর এটা হচ্ছে 0.8। এটা কি আমি বলতেছি পরে। তার মানে দেখো, এইটা আমি যদি কোনো জায়গায় এটা লেখা থাকে এরকম, তাহলে আমি এটা দেখে আমি সিরিয়ালি বলে ফেলবো, এটা ব্যাক র্যাক অ্যাঙ্গেল, এটা সাইড র্যাক অ্যাঙ্গেল, এটা ইন রিলিফ অ্যাঙ্গেল, এটা সাইড রিলিফ অ্যাঙ্গেল, এটা ইন কাটিং এজ অ্যাঙ্গেল, সাইড কাটিং এজ অ্যাঙ্গেল, আর এটা নোস রেডিয়াস। এটা তো ডিগ্রি হবে না, এটা ডিগ্রি হবে কি? এই 0.8, লাস্টের 0.8 কি ডিগ্রি হবে? ডিগ্রি হবে না। আচ্ছা, তার মানে কোনো কাটিং টুলকে আমি এই একটা লাইন লিখে দিলেই একটা ইঞ্জিনিয়ার বুঝতে পারবে যে এটা একটা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের অ্যাঙ্গেল দেখানো আছে। অ্যাঙ্গেল কি 7টা দেখানো আছে না 6টা? তার মানে 6টা থাকলেই তারা বুঝে নিবে, কোনো ইঞ্জিনিয়ারকে যদি দেখাও তাহলে বুঝে নিবে যে এটা আসলে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের বিভিন্ন কোণ এগুলা। এটা একটা 2 ডিগ্রি কোণ, এটা কি কোণ? ব্যাক র্যাক অ্যাঙ্গেল, এটা সাইড র্যাক অ্যাঙ্গেল, এটা এটা ইন কাটিং, ইন রিলিফ অ্যাঙ্গেল, এটা সাইড রিলিফ অ্যাঙ্গেল, ইন কাটিং এজ অ্যাঙ্গেল, সাইড কাটিং এজ, এটা হচ্ছে নোস রেডিয়াস। এই যে দেখেই চিনতে পারলো একটা ইঞ্জিনিয়ার, এটা দেখেই চিনতে পারলো যে এইটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের জিনিসপত্র। তার মানে দেখেই চিনতে পারে। এটা কিন্তু যদি ছবি তুলে দিত তাহলে কিন্তু চিনতে পারতো। ছবি তুলে দিলে তোমার চিনতে পারতো যে না এটা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। আমি যদি একটা ছবিতে যদি কারো দেখাই, কোনো ইঞ্জিনিয়ারকে দেখাই, তাহলে সে বলতে পারবে এটা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। কিন্তু ছবি না দেখে আমি শুধু এইটা দেখাইলাম, তাহলে সে বুঝতে পারবে যে না এটা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের জিনিসপত্র লেখা আছে এখানে। ঠিক আছে? তাহলে তুমি তোমার ছবি দেখে তোমার চেনা যাবে, আবার তোমার সিগনেচার দেখেও কিন্তু তোমাকে চেনা যাবে। তুমি যদি একটা কাগজে সিগনেচার করে দাও তাহলে বুঝতে পারবে যে না এটা তুমি। যেমন ব্যাংকের ম্যানেজার একটা সিগনেচার দিয়ে দিল, তার মানে এটা ব্যাংকের ম্যানেজার, তাই না? তাহলে এই যে যা দেখলে চেনা যায়, যা দেখলে চেনা যায়, এটা কি? সেটা হচ্ছে সিগনেচার। যেমন আমার সিগনেচার দেখে তুমি চিনতে পারবে যে এটা আমি। ঠিক আছে? তাহলে যা দেখলে একটা জিনিসকে চেনা যায় তাকে বলা হয় কি? সিগনেচার। তাহলে আমরা এটা বলতে পারি টুল সিগনেচার। এটা কাটিং টুল, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের সিগনেচার, এটা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের সিগনেচার। এটা সিগনেচার দেখলে বুঝতে পারবে। তাহলে তোমার প্রশ্ন এরকম আসতে পারে, একটা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের টুল সিগনেচার কি? টুল সিগনেচার কি? ঠিক আছে? তাহলে টুল সিগনেচার কাকে বলা হয়? একটা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের বিভিন্ন কোণগুলিকে পর্যায়ক্রমিকভাবে, এই বিভিন্ন কোণগুলিকে পর্যায়ক্রমিকভাবে যদি লিখি আমরা, তাহলে ওইটাকে বলা হয় টুল সিগনেচার। উল্টাপাল্টা লিখলে কিন্তু হবে না, তুমি এই যেখানে উল্টাপাল্টা লিখলে হবে না, 2 3 এরকম লিখতে হবে। এই যে 2 মানে ব্যাক, 3 মানে সাইড, সিরিয়ালি আছে, কিন্তু পর্যায়ক্রমিকভাবে যদি তুমি এখানে কোনো জায়গায় লিখে দাও সেটাকে বলা হয় কি? ওই সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের টুল সিগনেচার। এখন আসো এটা আসি, এই যে লাস্টের একক কি হবে? এটা কি ডিগ্রি হবে? 0.8, এই 0.8 এটা কি ডিগ্রিতে হবে? ডিগ্রিতে হবে না, রেডিয়াসটা হবে মিলিমিটার, ইঞ্চ, সেন্টিমিটার এরকম হয়, তাই না? তাহলে এটার একক হবে মিলিমিটার অথবা ইঞ্চ। কেন মিলিমিটারে দেবো আমরা? কারণ যেহেতু খুবই অল্প, রেডিয়াসটা কিন্তু বেশি বড় না, খুবই অল্প, তাহলে আমরা এককটা বলবো কি? মিলিমিটার। আমরা এককটা বলবো মিলিমিটার। যেমন যদি দেওয়া থাকে 2, তাহলে 2 মিলিমিটার। যদি দেওয়া থাকে 0.3, তাহলে 0.3টা কি? মিলিমিটার।
ঠিক আছে, কিন্তু কোথাও যদি লেখা থাকে এরকম 0.03, এইটা নিশ্চয় মিলিমিটারে না, এটা নিশ্চয় মিলিমিটারে না। তুমি এক দেখে বুঝো, এটা নিশ্চয় মিলিমিটারে না, এত কম না। 0.03 হইতে পারে না, 0.3 হইতে পারে, 2 হইতে পারে, 3 মিলিমিটার হইতে পারে, 3 মিলিমিটার হইতে, কিন্তু 0.03 কখনো হইতে পারে না, 0.03 কখনোই হইতে পারে না। তাহলে এটা নিশ্চয় ইঞ্চে দেওয়া আছে, এটা আসলে ইঞ্চ। যদি কোথাও দেখো এরকম কম দেওয়া আছে দশমিকের পরে, তাহলে এটা ইঞ্চে দেওয়া আছে, এটা ইঞ্চে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরের প্রশ্নে যাই। একটা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের চিত্রাঙ্কন করে বিভিন্ন অংশগুলো দেখাইলাম, কোনগুলো দেখাইলাম। এখন আমরা টুল সিগনেচার কাকে বলে ওইটা দেখব, তারপর আরো কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, ও এখানে আরেকটা জিনিস বলে নেই, এই যে আমরা চিত্রটা আঁকছি এখানে এবং অ্যাঙ্গেলগুলো যে দেখাইছি, এই অ্যাঙ্গেলগুলো কিন্তু তিনটা সিস্টেমে দেখানো যায়। একটা হচ্ছে এ এস এ সিস্টেম, একটা হচ্ছে এ এস এ সিস্টেম। এএসএ সিস্টেম হয়েছে আমেরিকান স্ট্যান্ডার্ডস অ্যাসোসিয়েশন সিস্টেম, আমেরিকান স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশন সিস্টেম। আরেকটা হচ্ছে ORSS সিস্টেম, ORS সিস্টেম বা অর্থোগোনাল র্যাক সিস্টেম, অর্থোগোনাল র্যাক সিস্টেম। আরেকটা হচ্ছে NRS, এটা হচ্ছে নর্মাল র্যাক সিস্টেম। একটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড সিস্টেম, একটা হচ্ছে অর্থোগোনাল র্যাক সিস্টেম, আর হচ্ছে নর্মাল র্যাক সিস্টেম, নর্মাল র্যাক সিস্টেম। তার মানে তিনটা সিস্টেমে তোমার এই কাটিং টুলকে এই যে টুল সিগনেচারটা প্রকাশ করা যায়, মানে অ্যাঙ্গেলগুলোকে প্রকাশ করা যায়। তোমাদের বইয়ের মধ্যে দেখবা তিনটা ছক আছে, তিনটা ছকে দেখবা পড়ে দেখবা যে এএসএ সিস্টেমে কিভাবে দেখাইছে যে ব্যাক র্যাক অ্যাঙ্গেল, সাইড র্যাক অ্যাঙ্গেল, নামগুলো একটা ভিন্নতা আছে। দেখবা যে ORS সিস্টেমের মধ্যে দেখবা যে তোমার ইনক্লাইনেশন অ্যাঙ্গেল আছে, অর্থোগোনাল র্যাক অ্যাঙ্গেল আছে, অর্থোগোনাল ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল আছে, অক্সিলারি অর্থোগোনাল ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল আছে, অক্সিলারি কাটিং এজ অ্যাঙ্গেল আছে, নামগুলো ভিন্ন। আসলে এই তিনটা সিস্টেমের পার্থক্যটা কি, কেন তিনটা সিস্টেম, এটা বুঝাইতে গেলে জটিলতাটা অনেক বাড়বে, যার কারণে আমি জটিলতায় আসতেছি না। আমরা শুধু নর্মালি এএসএ সিস্টেমের মধ্যে রইলাম, এএসএ সিস্টেমের মধ্যেই আমরা থাকবো। এই সিস্টেমগুলো কি, এই সিস্টেমগুলো কি বা এএসএ সিস্টেমটা কি, এইটা আমরা এত ডিটেলসে যাব না, কত জটিলতা বাড়বে আর ওইটা আসবেও না, আর যদি আসে এটা পরের ব্যাপার, অনেক পরে। ঠিক আছে, তাহলে আমরা এত জটিলতাতে যাব না, আমরা শুধুমাত্র এএসএ সিস্টেমে কিভাবে আঁকে, এই যে কিভাবে অ্যাঙ্গেলটা লেখে এটা দেখলাম আর কি। আমরা ORS দেখলাম না, NRS দেখলাম না। ঠিক আছে, আর টুল সিগনেচার কাকে বলে বলছি তো একটু আগে, ওইটা আবার একটু দেখে নিও তোমরা। আচ্ছা, আমরা তাহলে পরের প্রশ্নে যাই। একটি সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের টুল সিগনেচার বলতে কি বোঝায়, ওই যে প্রশ্নটার কথা একটু আগে বললাম আর কি। টুল সিগনেচার হচ্ছে একটি কাটিং টুলের নোজ রেডিয়াস এবং বিভিন্ন কোণের পর্যায়ক্রমিক তালিকা, যা নোজ রেডিয়াস এবং কোণ সমূহের পরিমাপের সংখ্যার ক্রমে প্রকাশ করা হয়, ক্রমে আছে কিন্তু। উদাহরণস্বরূপ সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের টুল সিগনেচার নিচে দেওয়া হলো, যে আপনার সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের টুল সিগনেচার দেওয়া আছে 0, 7, 7, 7, 15, 15, 2। তাহলে বলো দেখি এটা কি হবে। প্রথমটা ব্যাক র্যাক অ্যাঙ্গেল 0 ডিগ্রি, দ্বিতীয়টা সাইড র্যাক অ্যাঙ্গেল 7 ডিগ্রি, তারপরে ইন রিলিফ অ্যাঙ্গেল, এই যে ইন রিলিফ অ্যাঙ্গেল 7 ডিগ্রি, সাইড রিলিফ অ্যাঙ্গেল 7 ডিগ্রি এই যেখানে, তারপরে 15টা ইন কাটিং এজ অ্যাঙ্গেল 15 ডিগ্রি, তারপরে এই 15টা হচ্ছে সাইড কাটিং এজ অ্যাঙ্গেল 15 ডিগ্রি, আর শেষে একটা 2টা কিসে হবে বলো দেখি, 2টা হবে মিলিমিটারে। যদি 2, 3 এরকম থাকে, যদি 2, 3 এরকম থাকে, অথবা 0.3 এরকম যদি থাকে, তাহলে এরকম বলবা মিলিমিটারে। কিন্তু যদি দেখো এরকম থাকে 0.02, তাহলে এটি ইঞ্চিতে, এটা থাকবে কি ইঞ্চিতে। বুঝাইতে পারছি? তাহলে এটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের টুল সিগনেচার। আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটা হচ্ছে এরকম, পরে দুইটা প্রশ্ন একসাথে দেখি আমরা। প্রথমে এটা দেখি, এএসএ সিস্টেমে একটি নির্দিষ্ট টুল সিগনেচার হলো, মানে এএসএ সিস্টেমে আমরা যে তিনটা সিস্টেমের মধ্যে আছে, তিনটা সিস্টেম কিন্তু বলি নাই, একটা হচ্ছে এএসএ সিস্টেম। এএসএ সিস্টেমের কথা বলছে এখানে, টুল সিগনেচার দেওয়া আছে মানে 110, 20, 7, 6, 8, 15 এবং 1/32। ইহা কি নির্দেশ করে, ইহা কি নির্দেশ করে? তাহলে কি কি সিগনেচারটা কি দেওয়া আছে আমি লিখি, দেখো এটা ভর্তি পরীক্ষা আসছে। প্রথমটা হচ্ছে 110,
তারপরে 20, তারপরে 7, তারপরে 6, তারপরে 8, এটা 15, এটা হচ্ছে 1/32, 1/32। তো প্রথমটা কি ব্যাক র্যাক অ্যাঙ্গেল, তাহলে আমরা লিখলাম ব্যাক র্যাক অ্যাঙ্গেল। এটা কি উত্তরটা আমি লিখতেছি, দেখো ব্যাক র্যাক অ্যাঙ্গেল, ব্যাক র্যাক অ্যাঙ্গেল ইজ ইকাল টু হয়েছে 110 ডিগ্রি। সাইড র্যাক অ্যাঙ্গেল, সাইড র্যাক অ্যাঙ্গেল ইজ ইকাল টু তোমার 20 ডিগ্রি। তারপরে কি এটা ইন ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, এই যে এটা হচ্ছে ইন ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। আমার মুখস্থ আছে, তোমাদের মুখস্থ করতে হবে কিন্তু। এটা হচ্ছে ইন্ড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল বলতে পারো, অথবা রিলিফ অ্যাঙ্গেল বলতে পারো। ইন ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, ইন ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল ইজ ইকাল টু হয়েছে 7 ডিগ্রি, এই যে এটা। তারপরে সাইড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল অথবা সাইড রিলিফ অ্যাঙ্গেল যেটাই বলতে পারো, সাইড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল ইজ ইকাল টু হয়েছে তোমার 6 ডিগ্রি, যেটা 6 ডিগ্রি, এটা কিন্তু ডিগ্রি। তারপর আছে ইন কাটিং এজ অ্যাঙ্গেল, এই যে 8টা ইন্ড কাটিং এজ অ্যাঙ্গেল, ইন্ড কাটিং ইডিজি, ইন কাটিং এজ অ্যাঙ্গেল ইজ ইকাল টু 8 ডিগ্রি। আর এই 15টা কি হবে সাইড কাটিং এজ অ্যাঙ্গেল, সাইড কাটিং ইডিজি, সাইড কাটিং এজ অ্যাঙ্গেল ইজ ইকাল টু 15 ডিগ্রি। আর এটা হচ্ছে কি নোস রেডিয়াস, লাস্টেরটা নোস রেডিয়াস, নোস রেডিয়াস ইজ ইকাল টু 1/32। কিন্তু একক কি লিখবো, মিলিমিটার না ইঞ্চি, এটাই সমস্যা। 1/32 এটা যদি লিখতে না পারো তাহলে মার্ক কেটে দিবে। 1/32 এটা কি ইঞ্চি না মিলিমিটার, টেস্ট করে দেখো। 1কে 32 দ্বারা ভাগ দাও, 1 ভাগ কত 32, অ্যান্সার আসে কত তোমার 0.03125, এরকম অ্যান্সার আসে। মানে 1/32, এটা যদি আমি দশমিকে কনভার্ট করি তাহলে আসবে 0.03125। তাহলে বলো দেখি এটা কিসে হবে, মিলিমিটার হবে না, এটা ইঞ্চিতে হবে, তাহলে এটা হবে ইঞ্চ। এই তো বুঝতে পারছো? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন আসছিল ওই বছরই, এই যে একটি নেগেটিভ র্যাক অ্যাঙ্গেল সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের টুল সিগনেচার রাখো। মানে নেগেটিভ মানে এখানে শুধু একটা নেগেটিভ দিয়ে দিবা, তুমি এরকম একটা মান লিখবা আন্তাজি, টুল সিগনেচার লিখতে পারবো না তুমি, আমি একটা লিখে দেখো, আন্তাজি লিখবো, দেখো -2, তার -10, তারপরে 0, 7, 8, 9, তারপরে হচ্ছে 2। এই তো হয়ে গেল টুল সিগনেচার একটা। র্যাক অ্যাঙ্গেলগুলো মাইনাস দিয়া শুধু একটা টুল সিগনেচার রাখবা, একটা নেগেটিভ র্যাক অ্যাঙ্গেল সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের টুল সিগনেচার রাখো। এই যে -2, -10 এরকম আঁকতে পারবে না, 1, 2, 3, 4, 5, 6, এই যে রয়েছে নোস রেডিয়াস। র্যাক অ্যাঙ্গেলটা নেগেটিভ, র্যাক অ্যাঙ্গেলটা নেগেটিভ। আচ্ছা, র্যাক অ্যাঙ্গেল কিভাবে পজিটিভ নেগেটিভ হয় এটা আমি একটু দেখে আসি। হ্যাঁ, ওখানে একটু দেখে আসি আমরা। এই যে র্যাক অ্যাঙ্গেল এটা, আচ্ছা দাঁড়াও, এইটা তো র্যাক অ্যাঙ্গেল, এইটা এটা র্যাক অ্যাঙ্গেল না, এটা র্যাক অ্যাঙ্গেল। সাইড র্যাক অ্যাঙ্গেল আছে একটা, এটা হচ্ছে ব্যাক র্যাক অ্যাঙ্গেল, এই যেটা এটা ব্যাক র্যাক অ্যাঙ্গেল। দাঁড়াও একটু, আচ্ছা এই র্যাক অ্যাঙ্গেলটা, এই যে এটা যেটা দেখতেছো, এটারে আমি এইভাবে না এঁকে এইভাবে আঁকতে পারতাম। এই যে এরকম না এঁকে এরকম সোজা দিলাম এটা, আর এটার এইভাবে দিয়া এইরকম দিয়ে আঁকতে পারতাম। মানে অ্যাঙ্গেলটা উপরের দিকে, অ্যাঙ্গেলটা নিচের দিকে না। এই যে এটা তো নিচের দিকে, তাই না, আর অ্যাঙ্গেলটা হচ্ছে উপরের দিকে। যদি অ্যাঙ্গেল এখান থেকে নিচের দিকে হয় তাহলে পজিটিভ, আর উপর দিকে হলে নেগেটিভ। মানে আমরা যদি উপর দিকে ধরি তাহলে এটা নেগেটিভ ধরবো। তার মানে এখানে কাটিং টুলটা গর্ত না, বরং উঁচু। এখানে আসার পরে উঁচু হয়ে গেছে, দেখো
এখানে আসার পরে যেটা উঁচু হয়ে গেছে, যে উঁচু হয়ে গেছে, আর এটা গর্ত। কাটিং টুল দুই রকমই হতে পারে, এটা নেগেটিভ এরকম গর্তওয়ালা কাটিং টুল হতে পারে, অথবা এখানে উঁচু কাটিং টুল হতে পারে। যে এই প্রান্তটা, এই অংশটা উঁচু আর এই অংশটা কি নিচু না, এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। বিভিন্ন ধাতু কাটার জন্য বিভিন্ন ধরনের এক অ্যাঙ্গেল লাগে, কখনো পজিটিভ লাগে, কখনো নেগেটিভ লাগে। ধরো কোনো কোনো ধাতু আছে খুব তাড়াতাড়ি ভেঙে যায়, ঘোরা ঘোরা হয়, চিপসগুলো কি ঘোরা ঘোরা, তাদের কিন্তু আর এই র্যাক অ্যাঙ্গেল লাগবে না, তাদের লাগবে এই র্যাক অ্যাঙ্গেল। কিন্তু কোনো পদার্থর চিপ যদি না ভাঙতে চায়, কাটার সময় চিপস ভাঙতেছে না বরং লম্বা হয়ে যাইতেছে, তখন এই র্যাক অ্যাঙ্গেল লাগবে। কিভাবে চিপস কি হবে, এখানে চিপস আসবে, আইসা এখান দিয়ে আসবে, এখানে আইসা এখানে মোচর পড়বে একটা, যেখানে মোচর পরে চিপসটা ভাঙবে। আর যদি এটা না থাকতো তাহলে কি হতো জানো, এই চিপসটা সোজা এদিকে যে তোমার গায়ে যা লাগতো, মানে সোজা এদিকে যাইতো, এদিকে যে তোমার লম্বা হয়ে চিপসটা তোমার গায়ে লাগতো। তার মানে এখানে এইটা দেওয়া হয়েছে এই কারণে, কারণ চিপসটা এদিকে আসবে, এদিকে আইসা এখানে মোচর দিয়ে ভাঙবে। মানে র্যাক অ্যাঙ্গেলের কাজ হচ্ছে চিপসটা ভাঙা, চিপসটা ভাঙা। কিন্তু যদি চিপস ভাঙা না প্রয়োজন পড়ে, চিপস ভাঙা না প্রয়োজন পড়ে, তাহলে এইটা এই যে এরকম এরকম নেগেটিভ দেওয়ার দরকার না, এরকম রাখলেও হবে। তার মানে চিপসটা এখানে অটোমেটিক ভেঙে ভেঙে যাবে, ওইদিকে লম্বা হয়ে যাবে না, চিপস এখানে ভেঙে যাবে, একাই ভেঙে যাবে। বিভিন্ন ম্যাটেরিয়াল, ব্রিটাল ম্যাটেরিয়াল যেগুলো আছে, যেগুলো চিপস ভেঙে ভেঙে হয়। কন্টিনিউয়াস চিপস, ডিসকন্টিনিউয়াস চিপস তোমরা পড়ো নাই, ওই রকম। যেটা কন্টিনিউয়াস চিপস ওইটা ভাঙার জন্য র্যাক অ্যাঙ্গেল লাগবে, আর যেটা ডিসকন্টিনিউয়াস চিপস তার ভাঙার জন্য র্যাক অ্যাঙ্গেল লাগবে না। এখানে র্যাক অ্যাঙ্গেল দিব অবশ্যই আমরা, কিন্তু এটা কি দিব, পজিটিভ দিব না, এটা দিব নেগেটিভ র্যাক অ্যাঙ্গেল। তাহলে আমরা কিন্তু একটা জিনিস আমরা নতুন শিখে ফেললাম, র্যাক অ্যাঙ্গেলের কাজ কি। তোমার কিন্তু ভর্তি পরীক্ষায় আসতে পারে এটা, র্যাক অ্যাঙ্গেলের কাজ কি। ঠিক আছে, অনুরূপভাবে আসতে পারে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলের কাজ কি, রিলিফ অ্যাঙ্গেল বা ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলের কাজ কি, যে এই অ্যাঙ্গেলের কাজ কি, অ্যাঙ্গেল না দিলে কি হইতো বলতে পারবা? এই অ্যাঙ্গেলটা যদি না দিতাম তাহলে এই প্রান্তটা জবের সাথে লেগে যেত। আমি আঁকাছিলাম দেখো, এই 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 অংশটা এরকম না এঁকে আমি যদি এরকম মাপতাম, এই যে এরকম দিতাম, তাহলে কাটার সময় এই 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 অংশটা টাচ করতো, জবের সাথে টাচ করতো না। এই যে জবটা আছে এইটা, এই যে এটা জবের সাথে এই অংশটা টাচ করতো না, যার কারণে এখানে আমরা এইরকম সোজা না দিয়ে আমরা এইরকম বাঁকা করে দিছি। তাহলে এই এই যে এখানে রিলিফ রাখছি, ক্লিয়ারেন্স রাখছি। এটা কেন রাখছি, কারণ কাটিং টুলের সাথে জবের সাথে যাতে ঘর্ষণ না হয়, এই জন্য এখানে কি রাখছি, ক্লিয়ারেন্স রাখছি। তাহলে তোমার প্রশ্ন আসতে পারে এরকম যে র্যাক অ্যাঙ্গেলের কাজ কি, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল বা রিলিফ অ্যাঙ্গেলের কাজ কি, আর কাটিং এজ অ্যাঙ্গেলের কাজ কি। তিনটা অ্যাঙ্গেলই তো দেখো এখানে, এখানে কিন্তু অ্যাঙ্গেল কিন্তু 6টা বলছি আমি, কিন্তু মূলত তিনটা। তিনটা কিরকম আমি দেখাচ্ছি তোমাদের। এই দুইটা হচ্ছে র্যাক অ্যাঙ্গেল, এই দুইটা হচ্ছে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল বা রিলিফ অ্যাঙ্গেল, আর এই দুইটা হচ্ছে কাটিং এজ অ্যাঙ্গেল। এই যে দুইটা র্যাক অ্যাঙ্গেল, দুইটা রিলিফ অ্যাঙ্গেল, দুইটা কাটিং এ, মানে র্যাক অ্যাঙ্গেল, রিলিফ অ্যাঙ্গেল বা ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল বা কাটিং অ্যাঙ্গেল, এই তিনটা অ্যাঙ্গেলের কাজ তোমার পরীক্ষায় আসতে পারে। তোমার প্রশ্নে আসতে পারে র্যাক অ্যাঙ্গেলের কাজ কি, রিলিফ অ্যাঙ্গেলের কাজ কি। দুইটাই আসে সাধারণত, ধরো র্যাক অ্যাঙ্গেলটাই বেশি আসবে, কমন বেশি এসে র্যাক অ্যাঙ্গেল। র্যাক অ্যাঙ্গেলের কাজ কি, রিলিফ অ্যাঙ্গেলের কাজ তুমি পারছো। আর কাটিং এজ অ্যাঙ্গেল না দিলে তো কাটবে না, মানে সূক্ষ্মতা করার জন্য কাটিং এজটাকে আমি ধারালো করার জন্য আমরা কাটিং এজ অ্যাঙ্গেল দিব। কাটিং এজ অ্যাঙ্গেল যদি কম থাকে তাহলে ধাতু কাটবে না, র্যাক অ্যাঙ্গেল না থাকলে চিপস ভাঙবে না, আর রিলিফ অ্যাঙ্গেল না থাকলে বা ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল না থাকলে জবটা কিন্তু কাটিং টুলের সাথে লেগে যাবে। তো মূলত আমাদের আজকের ক্লাসের আলোচনা এই পর্যন্ত ছিল। আমরা কিন্তু পরীক্ষা নিচ্ছি থিওরির উপরে, পরীক্ষাগুলোর প্রশ্ন একটু অন্যরকমই থাকবে, ভর্তি পরীক্ষায় ঠিক অন্য, তোমার যে প্রশ্ন তুমি পড়তেছো মুখস্থ করতেছো ওইটাই তোমার পরীক্ষায় দিবে, কিন্তু প্রশ্নটা দিবে ঘোরায়া, মানে তোমার ওইখান থেকেই তোমার উত্তরটা বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এর জন্য তোমাদের বেশি বেশি পরীক্ষা দিতে হবে। আমরা যে পরীক্ষাগুলো নিচ্ছি একদিন পরে পরে, দুইটা পরীক্ষা অলরেডি হয়ে গেছে। তোমরা যারা থিওরি পারো তারা অবশ্যই পরীক্ষায় অ্যাটেন্ড করবা। অ্যাটেন্ড না করলে তোমার এটা, এই প্রশ্ন ঘোরাইলে কীভাবে উত্তর ঘোরাই লিখতে হয় এটা তুমি শিখতে পারবে না। এটা আমি তোমার শিখাইতে পারবো না, তোমার লেখার দক্ষতা তোমার নিজে নিজে লেখা অভ্যাস করতে হবে। ঠিক আছে, থিওরি কোনো সময় হুবহু আসে না, আগে আসতো, আগের দিনে থিওরি এখনও আসে, কিন্তু বেশিরভাগ সময় ঘোরাই দেয় একটু। যেমন গত দুইটা পরীক্ষার মধ্যে আমি কিন্তু ঘোরাই দিছি। আর আরেকটা জিনিস হলো, শুধুমাত্র বই কিংবা আমি যে সাজেশন দিছি ওইটা পড়লেই হবে না।
ওইটা পড়লে হবে না, আমি ক্লাসে যে কথাগুলো বলতেছি ওখান থেকেও কিন্তু প্রশ্ন আসবে, ওখান থেকেও প্রশ্ন তোমার আসবে। আর সাধারণত আমরা উত্তরগুলো আগে সরবরাহ করব না, উত্তর আগে সরবরাহ তুমি মুখস্থ করবা। আমরা চাই যে তুমি লেখো, লেখা অভ্যাস করো, ঠিক আছে? আর কোনো শর্টকাট পদ্ধতি নাই। অনেক ধরনের কোয়ালিটির ছাত্রই তোমাদের এখানে আছে, এক একজনের এক এক অভিমত, এক একজনের এক এক বুদ্ধিদাতা আছে, অনেক বড় ভাই আছে তোমাদের বোঝাইতেছে, ঠিক আছে? তাহলে তুমি যে যাই বলুক কোনো লাভ নাই। যেমন আফজাল নামের এক ছেলে আছে, এসে বলতেছে আমি বগুড়ার বড় ভাইয়ের কাছে প্রাইভেট পড়ছি। আচ্ছা প্রাইভেট যদি পড়েই থাকে তো টটের বড় ভাইয়েরও তো ছিল না? ভুলটা তো করা যাবে না। অন্য কাউকে আমি ছোট করতেছি না, অন্য কোচিং এর টিচারদের ছোট করতেছি না, কিন্তু কিছু একটা আছে যেটা টটে আছে, যে কিছু একটা আছে যেটা আমাদেরকেই ফলো করতে হবে। অনেকে আছো যেমন পারভেজ প্রামাণিক পরীক্ষা দিচ্ছে না, না চান্স পাবেন না, এইভাবে করলে চান্স পাবে না, আমাদের কোচিং এর সাথে থাকতে হবে। তোমরা অনেকে বিক্ষিপ্ত হয়ে গেছো, অনেকে বিভিন্ন বড়ের কাছে প্রাইভেট পরীক্ষা দিতেছো, ওখানে পরীক্ষা দিতেছো, ওখানে পরীক্ষা দিচ্ছ, অনেকে সিলেবাস কমপ্লিট হয় নাই। এই বিক্ষিপ্ততা তোমাদের হইতো না যদি তুমি একসাথে লেগে থাকতা, একদিকে লেগে থাকতা, তাহলে তোমার বিক্ষিপ্ততা হইতো না। আজকে অম্লান চক্রবর্তী বলতেছে যে না সিলেবাস পড়া হয় নাই, থিওরি নাকি পড়তে পারে নাই, আছে এরকম অনেকে আছে দেখবা। অথচ তোমরা এই থিওরি বইয়ের জন্য পাগল হয়ে গেছিলে, কিন্তু আজকে থেকে 3-4 মাস আগে বই দেন না কেন? আমরা থিওরি পড়তে পারতেছি না, তাই না? কি পড়ছো তাহলে? আমাদের ওই ছাত্রগুলো কই? আমাদের ওই ছাত্রগুলো আনো, আমার কাছে নিয়ে আসো, তারা কি থিওরি পড়লো এতদিন আমি দেখব। আসবে না, তারা সামনে আসবে না, তারা ওই মানে আসলে তোমাদের দোষ নাই, তোমাদের বিভিন্ন বড় বাইরে বুদ্ধি দেয়। যেমন একটা মেয়ে এসে বলতেছে আমাদের কোচিং এর মেয়ে আমাদের এখানে পরীক্ষা দেয় না, এখন আমাদের এখানে পরীক্ষা দেয় না, ওই গ্রুপটাই পরীক্ষা দেয় না, একটা গ্রুপ আছে পরীক্ষা দেয় না। এসে বলতেছে যে ভাই আমরা যদি শাহজাহান তপনের বই ফলো করি তাহলে হবে না? ফিজিক্স বই শাহজাহান তপনের বই ফলো করবে। এসে কেন ফলো করবে শাহজাহান তপনের বই? ফলো করবে কারণ তার খুব কাছের এক বড় ভাই হয়তো আছে, সে তাকে বলছে এটা, এবং সে স্বীকার করছে আমার এক বড় ভাই বলছে যে শাহজাহান তপন পড়তে। যত লাফালাফি করো লাভ নাই, কোনো দিকে কোনো গতি নাই, টটেই আসতে হবে, ফেরত আসতে হবে, টটকেই ফলো করতে হবে, টটেই পরীক্ষা দিতে হবে। আমাদের এখানে এমন কিছু আছে, আমাদের টিচারদের মধ্যে এমন একটা কিছু আছে যেটা অন্য কোথাও তুমি পাবা না। সুতরাং যে যখানে আছো, যেখানে বিক্ষিপ্ত ভাবে আছো, চলে আসো এদিকে, কোচিং এ চলে আসো, পরীক্ষা অংশগ্রহণ করো। এখানে আমরা এখান থেকে দেখবো অনেক কিছু শিখবা, পরীক্ষা দিতে দিতে অনেক কিছু শিখবা। অনেকের অনেক ধরনের অভিমত আছে যে এইভাবে অঙ্ক করবো কেন, ওইভাবে কেন করবো না। ওইভাবে মাথা তুমি যত ঘামাবে তত তোমার সময় নষ্ট হবে। আমরা যেভাবে বলতেছি ঠিক এইভাবে অঙ্ক করতে হবে। আমরা যদি বলি একটু বেশি বড় করে অঙ্ক করো, বড় করেই করতে হবে। শর্টকাট কোনো নিয়ম নাই, শর্টকাট কোনো সূত্র নাই। তুমি যত বেশি আমাদের অবাধ্য হইবা, যত বেশি নিজে নিজে মাতাবরি করবা, তত বেশি তুমি পিছাই পড়বা। সুতরাং মাতাবরি করার দরকার নাই, সোজা আমাদের কথায় চোখ বন্ধ করে মেনে নাও, মাথা নিচে করে এসে হাজিরা হও, তাহলে তোমার উপকার হবে। আর তুমি যতই আমাদের থেকে দূরে সরে যাবে তত তোমার ক্ষতি হবে। এর ক্ষতিটা তুমি এখন বুঝবে না, পরীক্ষার আগের দিন বুঝবা যে আসলে তো ভুল হয়ে গেল, কি দরকার ছিল, তাই না? তখন মনে হবে যে কি দরকার ছিল, কি ভুল করছি, এত ভুল করলাম কেন। আচ্ছা কথা না বাড়াই, এখন আসলে অনেক বাড়তি অন্যদিকে চলে গেছি। আমাদের আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি, আর পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু থিওরি আছে এটা নিয়ে আলোচনা করব। আর এই যে টুলস এন্ড মেটাল ক্লাস, এটার ধাপে ধাপে পরীক্ষা হবে। প্রথমে হবে কাটিং টুল নিয়ে, তারপর লেদ মেশিন নিয়ে, তারপর মিলিং মেশিন নিয়ে, খুঁটিনাটি যত প্রশ্ন আছে ওই প্রশ্নগুলো আমরা করব। ঠিক আছে? পরীক্ষা দিলেই তোমার ক্লিয়ার হবে, পরীক্ষা না দিলে ক্লাসেও ক্লিয়ার হবে না, আমি ক্লাসেও ক্লিয়ার করে দিতে পারবো না, ক্লাসে তোমাকে আমি ক্লিয়ার করতে পারবো না যতক্ষণ পর্যন্ত তোমার অংশগ্রহণ থাকবে। তোমার লিখতে হবে, খাতায় কলম ছোঁয়াইতে হবে, তারপর তুমি বুঝবা। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ দিচ্ছি। খোদা হাফেজ।